বেশ কয়েক বছর আগের ঘটনা। আমি আর বলাই নামে আমার এক বন্ধু চললাম বর্ধমান জেলার বলগোনার কাছে এক গ্রামে। উপলক্ষ ছিল বিয়ে বাড়ি, বন্ধুর বোনের বিয়ে। এত দূর বলে কেউই যেতে রাজি হয়নি। একে বর্ষাকাল, আর সেই সময় এত উন্নত মানের রাস্তাঘাট আর যানবাহনের সুবিধাও ছিল না। আমরা যখন বর্ধমান স্টেশনে এসে পৌঁছালাম তখন বিকাল হয়ে গেছে। চল বলাই, কিছু খেয়ে নি, কখন পৌঁছাবো তার ঠিক নেই। ঠিক আছে, চল তাহলে। তারপর আমরা ওখানে একটা হোটেলে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। যাই হোক, আমরা যখন বলগোনা মোড়ে বাস থেকে নামলাম তখন সন্ধ্যা নেমে এসেছে। আকাশ ঘন মেঘে ঢাকা। মেঘের মূর্তি দেখে মনে হচ্ছে এই নামলো বুঝি। হ্যাঁ রে বলাই, এখানে তো ঘোড়ার গাড়ি থাকে বলেছিল, কিছুই তো দেখতে পাচ্ছি না। ঘোড়ার গাড়ি? পথঘাটে কোনো মানুষজনকেই দেখতে পাচ্ছি না, শুধু একটা চায়ের দোকান। আর আকাশের যা অবস্থা, এখনো ভেবে দেখ যাবি কি না। একই কাদার পথ, আর এগুলে দুর্যোগের শেষ থাকবে না। কথাটা ঠিকই, এখান থেকে গ্রাম এখনো 7 মাইল, কিন্তু এত দূরে এসে দুর্যোগের ভয়ে ফিরে যাওয়াটাও ঠিক হবে না। তাই বললাম, আরে তাতে কি, বর্ষাকালে তো বৃষ্টি হবেই, সব জেনেই তো ঘর থেকে বেরিয়েছি, এখন ভয়ে পিছলে কি করে হবে। আর দেরি না করে চল রওনা দিই। ঠিক আছে, চল তাহলে। একটা দোকানে আমরা শেষবারের মতো 2 কাপ চা খেয়ে নিলাম। তারপর চলা শুরু করলাম। আগের বৃষ্টির কাদা এখনো শুকোয়নি, তার উপর আকাশে এই মেঘের ঘন ঘটা। কি যে কপালে আছে কে জানে। আমরা নিজেদের মধ্যেই কথা বলতে বলতে পথ চলা শুরু করলাম। লোকালয় ছেড়ে যখন ফাঁকা মাঠের মাঝখানে এসেছি, তখনই শুরু হলো বৃষ্টিপাত। প্রথমে বড় বড় ফোঁটা, তারপরই মুষল ধারায় বৃষ্টিপাত আরম্ভ হলো। ছাতা আর বাগ মারল না। এই দারুণ বৃষ্টিতে স্নান করে গেলাম দুজনে। বলাই বলল, আমরা বোধহয় এখনো 2 মাইল পথও আসিনি, এখনো কত পথ বাকি, কি করে যাবো রে ভাই। আমি তখন একদম চুপসে গেছি। বললাম, তাই তো রে, বলগোনাতে বলে কয়ে কারো বাড়িতে থেকে গেলেই হতো, এখন তো দেখছি আর এগোনোই যাচ্ছে না। শুধু যে বৃষ্টি তা নয়, সেই সঙ্গে কড়কড় করে বাজ পড়ার শব্দ, সন্ধ্যার ঘন অন্ধকার, আর মেঘের কালিমায় 1 হাত দূরের পথও দেখা যাচ্ছে না। পথে এমন কোনো জন মানুষও নেই যার কাছে একটু আশ্রয় প্রার্থনা করি, বা কেউ একটু পথটা বলে দেয়। সে যে কি বিপজ্জনক পরিস্থিতি তা বলে বোঝানো যাবে না। এইভাবে জলে কাদায় টালমাটাল হতে হতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ এক সময় মনে হলো আমাদের পিছু পিছু কেউ যেন আসছে। বলাই, মনে হচ্ছে আমাদের পিছন পিছন কেউ আসছে। এই অন্ধকার নির্জন রাতে কে বলতো? কেমন এক অশরীরী আতঙ্কে বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমরা দুজনেই ভয় পেয়ে থমকে দাঁড়ালাম। তখনই শুনতে পেলাম, এই পথে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, একেবারেই নতুন।
আসা হচ্ছে কোথা থেকে? আমরা কলকাতা থেকে আসছি। কোথায় যাওয়া হবে? আমরা গ্রামের নাম বললাম। বলার সঙ্গে সঙ্গে একটি বজ্রপাত, আর সেই সঙ্গে বিদ্যুতের চমক। সেই বিদ্যুতের আলোতে মুহূর্তের জন্য দেখলাম লোকটিকে। কালো বর্ষাতিতে ঢাকা, দীর্ঘ, উন্নত, বলিষ্ঠ চেহারা। গায়ের রং এত কালো যে ছাতার কাপড়কে হার মানায়। ভদ্রলোক বললেন, ওরে বাবা, ও তো অনেক দূর। এই দুর্যোগে যাবেন কি করে? সেটাই তো ভাবছি। লগনসার বাজার, বিয়ে বাড়ি বুঝি? আগে হ্যাঁ, আমাদের বন্ধুর বোনের বিয়ে। তা ওরা একটা ঘোড়ার গাড়ি ব্যবস্থা করে রাখেননি কেন? সে দোষ ওদের নয়, আসলে আমাদেরই আসবার কোনো ঠিক ছিল না। এইভাবে রাত দুপুরে গ্রামে ঘরে কেউ আসে? বিয়েটা কবে? আগামীকাল। তাহলে কাল ভোরে গেলেও চলবে। কিন্তু আজকে রাত্রিটা কাটাই কোথায় বলুন তো? ব্যবস্থা একটা করছি, এখন আসুন তো আমার সঙ্গে। আমি বলাইয়ের দিকে তাকালাম, বলাই আমার দিকে। কি রে বলাই, আকাশের যে অবস্থা, আর যখন এগুলো সম্ভব নয় তখন এই আশ্রয় কিছুতেই ছাড়া চলবে না। চল ওনার সাথে। আমরা সেই ভদ্রলোকের পিছু পিছু এক বিশাল বটগাছের নিচে এসে দাঁড়ালাম। তারপর রাস্তার ঢাল বেয়ে ছোট্ট একটি গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, ঘন বসতির গ্রাম। গোয়ালে গরুর চোখগুলো জল করছে। বৃষ্টিও সমানে চলছে। ভদ্রলোক একটি মেটে ঘরের দরজা খুলে আমাদের ঢুকতে বললেন। তারপর বললেন, একটু বসুন, এখনই আলোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা ভিজে পোশাকি কাদা মাখা পা নিয়ে ঘরের ভেতর ঢুকলাম। তারপর অন্ধকারে হাতরে একটি তক্তপোষ পেয়ে তাতে পা ঝুলিয়ে বসলাম। কিন্তু ভদ্রলোক সেই যে গেলেন, আর আসার নাম নেই। কি রে বলাই, সেই ভদ্রলোকের তো আর দেখা নেই। সেই তো রে, আমাদের এখানে ডেকে নিয়ে এসে নিজেই তো লাপাতা। অনেক পরে ক্ষীণ একটা আলো দেখা গেল। মনে হলো লণ্ঠন দুলিয়ে কেউ আসছে। সত্যিই তাই। একজন লোক এক বালতি জল, একটা গামছা আর হাঁড়িকেন নিয়ে ঘরে ঢুকলো। নিন, পা ধুয়ে ভালো করে বসুন, বাবু এখনই আসবেন বলেই চলে গেল লোকটি। ঘরের সামনে দাওয়া ছিল। আমরা সেখানে পা ধুয়ে ব্যাগ থেকে শুকনো জামা কাপড় বের করে নিলাম। তারপর আলোটা একটা টেবিলের উপর রেখে তক্তপোষের বিছানায় বসলাম গুছিয়ে। এই ভয়ঙ্কর দুর্যোগের রাতে এমন একটি আশ্রয় প্রত্যাশারও বাইরে। অনেক পরে ভদ্রলোক এলেন, সঙ্গে সেই লোকটিও, হাতে বাটি ভর্তি মুড়ি আর গরম তেলে ভাজা। আপনাদের অনেকক্ষণ বসিয়ে রাখলাম ভাই, কিছু মনে করবেন না। আসলে ঘরে কেরোসিন এক ফোঁটাও ছিল না, জোগাড় করতে দেরি হয়ে গেল। বলাই বলল, কিন্তু এই দুর্যোগে গরম তেলে ভাজা আপনি পেলেন কোথায়? কেন, ঘরেই ভাজা হলো। কুমড়ো, পোস্ত আর বেসন বর্ষাকালে গ্রামের মানুষদের ঘরে সবসময় মজুদ থাকে। যাক, জুড়ি যাওয়ার আগে খেয়ে নিন। আমরা কথা না বাড়িয়ে খেতে লাগলাম। ভদ্রলোক বললেন, আশা করি আমার এই ঘরে রাত কাটাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। কাল খুব ভোরে বৃষ্টি থামুক আর না থামুক, আপনাদের রওনা করিয়ে দেব। এই জনাই ঘোড়ার গাড়ি করে এগিয়ে দিবে আপনাদের। আমি বললাম, তাহলে তো খুব ভালো হয়। কথা বলতে বলতেই ভদ্রলোকের মুখের দিকে তাকালাম আমরা। এমন মিষ্টি কথার লোক, অথচ চেহারা দেখলে মনে হয় কি রাজবাড়ি। ভদ্রলোক বললেন,
বৃষ্টি কমলে আজ রাতেই পাঠাতাম আপনাদের, তবে কি না এসব জায়গা তো ভালো নয়, তাই কাল ভোরেই যাবেন। ভোরে যাওয়াই ভালো হবে, আমার আবার ভূতের ভয় খুব। এই গ্রামে অন্ধকার রাতে পথের মাঝখানে যদি কেউ দেখা দেন তাহলেই তো গেছি। ভদ্রলোক হেসে বললেন, আপনি ভূত বিশ্বাস করেন? আমিও করি, আগে করতাম না, তবে এখন করি। আর এই জন্যই তো পথঘাটে যাতে কারো পাল্লায় না পড়েন তাই টেনে আনলাম এখানে। ঠিকই করেছেন। ওই যে আপনি বললেন আগে ভূতে বিশ্বাস করতেন না, এখন করেন, এর মানেটা কি? সেরকম কোনো অভিজ্ঞতা আপনার হয়েছিল নাকি? ভদ্রলোক একটু সময় চুপ করে রইলেন, তারপর বললেন, হয়েছিল বই কি, আমার জীবনে ভূত দেখার অভিজ্ঞতা যা ঘটেছে তা শুনলে ভয় পেয়ে যাবেন। তবু শুনেই না, এই বর্ষার রাতে তেলে ভাজা মুড়ির সঙ্গে ভূতের গল্প ভালোই জমবে। আপনি বলুন। ভদ্রলোক আমাদের দুজনের দিকেই একবার ভালো করে তাকিয়ে বললেন, ওই যে দেওয়ালে ছবিটা ঝুলছে, ওই ছবিটা কার বলুন দেখি। এতক্ষণ লক্ষ্য করিনি, এবার ভালো করে তাকিয়ে দেখে বললাম, এটা তো মনে হচ্ছে একজন দারোগার। ওই দারোগার সঙ্গে আমার চেহারা মিলছে। দুজনই বিস্ময় প্রকাশ করে বললাম, আরে তাই তো, এ তো আপনারই ছবি দেখছি। হ্যাঁ, এটা আমারই ছবি, তবে যৌবনের। আমরা দুজনই ভদ্রলোকের মুখের দিকে চেয়ে রইলাম। ভদ্রলোক বলতে শুরু করলেন, আমার নাম জলধর দত্ত। জল ভরা মেঘের মতনই চেহারা আমার। আমায় দেখলে অনেক খুনের আসামিও বুকের রক্ত জল হয়ে যেত। কাল ভোরে যে গ্রামের দিকে রওনা হবেন আপনারা, অনেক দিন আগে সেই গ্রামে একটা ঘটনার কথা আপনাদের বলবো। আমি তখন এই অঞ্চলে নতুন এসেছি। একদিন সন্ধেবেলায় থানায় বসে এক প্রবীণ ভদ্রলোকের সঙ্গে গল্প করছি। এমন সময় দুজন লোক এসে খবর দিল, ওদের গ্রামের বিষয় সম্পত্তির ব্যাপার নিয়ে দুই ভাই নাকি নিজেদের মধ্যে মারামারি করে অবশেষে দুজনেরই আত্মঘাতী হয়েছে। শুনেই মেজাজটা গেল খারাপ হয়ে। এই ধরনের কেস এলে কোনো পুলিশ অফিসারই শান্তিরক্ষার দায় এড়াতে পারে না। আদৌ এটা আত্মহত্যা না কেউ খুন করে ঘটনা সাজাচ্ছে, তাই বা কে বলতে পারে। অতএব যেতেই হলো। এইভাবে রাত দুপুরে যাওয়ার ব্যাপারে প্রবীণ ভদ্রলোক আমাকে অনেক বাধা দিলেন। বললেন, গেলে কাল সকালে যাবেন, এই রাত দুপুরে যান না। একে এই সমস্ত অঞ্চল ভালো নয়, তার উপর আপনি পুলিশের লোক, কার মনে কি আছে কে জানে। আমি তার কথা না শুনি রওনা দিলাম। বললাম, পুলিশের লোকের প্রাণের ভয় থাকলে কি চাকরি করা চলে? তাছাড়া আমার নাম জলধর, জল ভরা মেঘ আমি। কেউ কিছু করতে এলে ভাসিয়ে দেব তাকে। এই বলে আমার কনস্টেবল জনাকে নিয়ে ওদেরই ঘোড়ার গাড়িতে চেপে রওনা হলাম ওদের সঙ্গে। তখন গ্রীষ্মকাল, তাই পথযাত্রায় কোনো অসুবিধা হলো না। যাই হোক, যখন গ্রামে এসে পৌঁছালাম তখন রাত অনেক হয়ে গেছে। গিয়ে দেখলাম ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধার একটি দল একটি ঘরের সামনে ভিড় করে আছে। আমি গিয়ে ঘরের শিকল খুলে ভিতরে তাকিয়ে শিউরে উঠলাম। রক্ত মাখা দুটো দেহ ঘরের ভিতর গলায় দড়ি দিয়ে ঝুলছে। লোক দুটোকে আমার খুবই চেনা বলে মনে হলো, কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না কোথায় এদের দেখেছি। যাই হোক, এই ধরনের লাশকে তো পোস্টমর্টম করতেই হবে। তাই গ্রামবাসীদের সাহায্য নিয়ে লাশ দুটোকে নামিয়ে একটা ঘোড়ার গাড়িতে চাপিয়ে ফেরার প্রস্তুতি নিলাম। আচ্ছা, তোমাদের সঙ্গে দুজন চলো। ওদের পরিবারে দুজন লোককে সঙ্গে নিলাম লাশের পাহারা দেওয়ার জন্য। ফিরে আসছি আর বারবার মনে করার চেষ্টা করছি কোথায় যেন দেখেছি লোক দুটোকে। এমন সময় জনা বলল, আমি কিন্তু চিনেছি বাবু, আমার খুব ভয় করছে, এই রাত দুপুরে না এলেই পারতেন। আমি অবাক হয়ে বললাম, তুই চিনেছিস? এরা কারা?
ভুলে যাচ্ছেন কেন বাবু? সন্ধেবেলা এরাই তো আমাদের থানা থেকে ডেকে আনলো। এইবার মনে পড়ল, সত্যিই তো, আমার মতন লোকেরও সিদ্ধারায় তখন ঠান্ডা স্রোত বয়ে গেল। একটা লোক দুটোকে ঘোড়ার গাড়ি থেকে নামার পর আর তো দেখিনি। আমাদের এই চাপা কথাবার্তা গাড়োয়ানের কানে গেল কিনা কে জানে। হঠাৎ গাড়ির গতি থেমে গেল। কি হলো, থামলে কেন? চালাও। একটু চা তেষ্টা পেয়েছে বাবু, গলাটা একটু ভিজিয়ে নি। এখানে চা কোথায় পাবে এই ফাঁকা মাঠে এত রাতে? এখানেই তো চা পাবো বাবু, ওই দেখুন। চেয়ে দেখলাম দূরের একটা চালা ঘরে টিম টিম করে আলো জ্বলছে। গাড়োয়ান পেছনের গাড়ির লোক দুজনকে ডেকে নিয়ে চা খেতে গেল। যাওয়ার আগে বলল, আপনারা খাবেন নাকি বাবু? না, তোমরাই খাও, আর একটু তাড়াতাড়ি করো। ওরা চলে গেল। পরক্ষণই যা দেখলাম তা সত্যিই ভয় পাওয়ার মতন। দেখলাম পিছনের ঘোড়ার গাড়ি থেকে সেই লাশ দুটো দড়ির বাঁধন খুলে দিব্যি উঠে ওদের সঙ্গে চা খেতে চলে গেল। সে গাড়িতে কোনো গাড়োয়ান ছিল না, এই গাড়ির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল সেটা। সে যাই হোক, ভয়ে আমাদের আত্মরামা খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। তখন আমরা সবিস্ময়ে ভালো করে তাকিয়ে দেখলাম সত্যিই তো সেই দুজন দিব্যি হেসে হেসে গল্প করতে করতে চা খাচ্ছে। এই দৃশ্য দেখার পর আর গাড়িতে থাকা নয়, আমি ইশারায় জনাকে নামতে বলে নিজেও নামলাম। জনা, চল মানে কেটে পড়ি, এর লক্ষণ ভালো দেখছি না। তারপর ওদের নজর এড়িয়ে ঊর্ধ্ব শ্বাসে ছুটে চললাম মাঠের ওপর দিয়ে। একটু পরেই দেখি ঘোড়ার গাড়ি দুটো লরির গতিতে ছুটে আসছে আমাদের দিকে। ঘোড়া দুটো চোখ জল করে জ্বলছে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! জলধরবাবু তার গল্প এই পর্যন্ত বললেন। এমন সময় জনা এলো, ভাতের থালা হাতে। বলল, ওই সব গল্প আর নয়, এখন খেয়ে নিন দেখি, নিয়ে শুয়ে পড়ুন তাড়াতাড়ি, কাল খুব ভোরে উঠতে হবে। বৃষ্টি তখন থেমে গেছে। আমরা জলধরবাবুকে বললাম, তারপর? জলধরবাবু বললেন, তারপর আর কি, নিন খেয়ে নিন। ওই গল্প কাউকে বললে জনাটা খুব ভয় পায়। গল্প শুনে ভয় আমাদেরও যে পায়নি তা নয়, তবু কৌতূহল হচ্ছিল। যাই হোক, আমরা চটপট খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। জলধরবাবু বললেন, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, জনা আপনাদের পাহারায় থাকবে, কোনো প্রয়োজন হলে ডাকবেন, বাইরেটাইও শুয়ে থাকবে। আমরা শুয়ে পড়লাম এবং সারা দিনের ক্লান্তির জেরে ঘুমিয়েও পড়লাম তাড়াতাড়ি। পরদিন খুব ভোরে অন্ধকার থাকতেই জনা এসে ডেকে তুললেন। এই যে বাবুরা, চলুন উঠে পড়ুন, তাড়াতাড়ি যেতে হবে। জলধরবাবু এলেন। আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে জনার ঘোড়ার গাড়িতে চেপে রওনা হলাম গন্তব্যস্থলের দিকে। ভোরের আলো যখন আরও স্পষ্ট হয়ে আসছে, তখনই একটা গাছতলায় গাড়ি থামিয়ে জনা বলল, এইটুকু পথ আপনাদের হেঁটেই যেতে হবে বাবু, ওই দেখা যাচ্ছে গ্রাম, ওই গ্রামে আমি আর যাব না। কেন যাবে না তা জানি, আসলে ওই গ্রামের সেই অভিশপ্ত রাতকে জনা আজও ভুলতে পারছে না। আমরা দুজনেই গাড়ি থেকে নেমে বললাম, বেশ তো, অসুবিধা থাকে যেও না, এটুকু পথ আমরা হেঁটেই চলে যাব। কিন্তু সেই রাতে শেষ পর্যন্ত কি হয়েছিল সেটুকু খুব জানতে ইচ্ছা করছে। শুনলে ভয় পাবেন না তো? না না, কাল রাতে জলধরবাবুর মুখে অত কিছু শুনেও কি ভয় পেলাম?
তাহলে শুনুন, সে রাতে আমরা ওদের হাতেই প্রাণ হারিয়েছিলাম। আমাদের দুজনের গায়ে কাঁটা দিয়ে উঠল এবার। সর্বনাশ! এ কি শুনছি? জলধর বাবু, জনা, এরা তাহলে কারা? আমাদের বিস্ময়ের ঘোর কাটল যখন, তখন জনাও নেই, গাড়ির কোনো চিহ্নও নেই। কি ভাগ্যিস একটু একটু করে দিনের আলো ফুটে উঠেছিল তখন, না হলে এই অন্ধকার গাছতলায় কি যে হতো কে জানে। এরপর আমরা নিরাপদেই গ্রামে পৌঁছালাম এবং বন্ধুর বাড়িতে গিয়ে যোগ দিলাম ওদের অনুষ্ঠানে। বন্ধু তো বেজায় খুশি আমাদের পেয়ে। তবে গত রাতের ওই চরম অভিজ্ঞতার কথা আমরা ভুলেও বলিনি ওদের। আমাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ইচ্ছা করলে এরকম গল্প আমাদেরকে পাঠাতে পারেন, আমরা সেই গল্প 3D অ্যানিমেশনের মাধ্যমে জীবন্ত করে তুলব।